আমি একদম ছাপোষ একটা বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম এবং খুবই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, এবং সেটা শুধু মিডিল ক্লাস নয়, লোয়ার মিডিল ক্লাস একটা ফ্যামিলি। এই সময় তো ওরকম মডেলস অ্যান্ড অল অত কিছু আমি জানতাম না, চিনতামও না, এবং তখন স্ট্রাকচারটাও খুব ডিফারেন্ট ছিল এখনের থেকে। আমি একটা ড্রেস যখন তৈরি করছি, সেটা কোথায় ফিটিং ইস্যুস হতে পারে, সেই ফিটিং ইস্যুসটার কারণটা কি হতে পারে, সেই কারণটা জানার জন্য কিন্তু আমাকে মেন যে ইম্পর্টেন্ট পার্টস হিউম্যান ফিগারের, সেগুলোর সম্বন্ধে কিন্তু আমাকে জানতে হবে। কারোর বাড়িতে ফাংশন রয়েছে, তো সে একটা ড্রেস কিংবা একটা লেহেঙ্গা যদি কিনতে যায়, তাহলে মিনিমাম তার কস্টিং পড়ে 10 থেকে 15 হাজার টাকা, যদি সে একটা খুব গ্ল্যামারাস ড্রেস কিনতে চায়। কিন্তু যদি সেটাই রেন্টাল করতে চায়, তাহলে তার কস্টটা কত হবে? আজকের পডকাস্টে এমন একজনকে আমরা ইন্ট্রোডিউস করাবো, যে জীবনের সব থেকে কনভেনশনাল যে পাথ, সেগুলোকে চুজ না করে একটা আনকনভেনশনাল ওয়েতে নিজের জীবনকে তৈরি করলো। কিভাবে? যারা আজকে ফ্যাশন ডিজাইনিং কিংবা ফ্যাশন নিয়ে কিছু করার স্বপ্ন দেখছো, ভিডিওটা আজকে শুধুমাত্র তাদের জন্য। তারা আজকে একটা সম্পূর্ণ নিজের ক্যারিয়ারের ব্লু প্রিন্ট পেয়ে যাবে। যারা এই নিয়ে বিজনেস করার চিন্তা করছো, তাদের জন্য একটা এমন ভিডিও যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে সম্পূর্ণ জিরো থেকে শুরু করে একটা দারুণ সুন্দর লেবেল জাতীয় একটা ব্র্যান্ডকে তৈরি করা যায়। লেটস ওয়েলকাম লেবেল তন্ময় বিশ্বাসের ফাউন্ডার তন্ময় বিশ্বাস। আজকে তাহলে তোমাকে প্রথম যে প্রশ্নটা করবো তন্ময়, যে তোমার ছোটবেলাটা কেমন ছিল? মানে একদম যদি ফার্স্ট তুমি তোমার চাইল্ডহুড মেমোরিজটা মনে করো, তাহলে সেটা কিরকম ছিল? চাইল্ডহুড মেমোরি মানে আমি একদম ছাপোষ একটা বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম এবং খুবই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, এবং সেটা শুধু মিডিল ক্লাস নয়, লোয়ার মিডিল ক্লাস একটা ফ্যামিলি। তো আমার সবচেয়ে মানে ছোটবেলার একটা মানে সাথে জড়িয়ে থাকা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিক হলো, আমি ক্লাস 8 থেকে বাচ্চাদের আঁকা শেখাতাম, ছোট ছোট বাচ্চাদের। এবং সেটা আমার বাড়ি থেকে আমি হ্যান্ডেলিং করতাম এবং অনেকের বাড়িতে গিয়ে গিয়ে শেখাতাম। এবং সেই পুরো জার্নিটা মানে আঁকা শেখানোর জার্নিটা কিন্তু আমি আমার কলেজ লাইফের এন্ড অব্দি কন্টিনিউ করেছি। মানে সেটা কিন্তু আমার একটা স্টার্টিং টাইমে আমাকে অনেক রকমের হেল্প করেছে। সেই সময়ের এই আঁকা শেখানো বাচ্চাদের, সেখান থেকে যে স্বল্প ইনকাম হতো, সেটা কিন্তু খুব হেল্পফুল ছিল। মানে তুমি ওই ইনকামটা দিয়ে ট্রাই করতাম নিজের কিছু নতুন নতুন ইনভেন্ট করার, নিজের নতুন নতুন কিছু ছোট ছোট ক্র্যাশ কোর্স করার। মানে হ্যান্ড পেইন্টিং এর কোর্স করেছি, টাই অ্যান্ড ডাই বাটিকের কোর্স করেছি, সেগুলো কিন্তু সব নিজের খরচায়। ও আচ্ছা, এবার যদি বলি যে ডিজাইনিং, আঁকা শেখানো তো একটা আর্টের দিক থেকে হলো, এরপরে ডিজাইনিং, এই ইন্টারেস্টটা ঠিক কোন সময় থেকে তোমার জন্মালো? ইন্টারেস্টটা ছিল ছোটবেলা থেকেই ছিল। বিভিন্ন টিভিতে যে সমস্ত ফ্যাশন রিলেটেড জিনিস দেখতাম, সেগুলো দেখে অনেক ইনফ্লুয়েন্স হতাম। নিউজ পেপার ম্যাগাজিনে যে সমস্ত আসতো, সেগুলো দেখে খুব ইনফ্লুয়েন্স হতাম। তখন যে সমস্ত টপ ডিজাইনাররা ছিল, তারা আমাকে খুব ইনফ্লুয়েন্স করতো। তো মোটামুটি ক্লাস 7-8 থেকেই ওই ইন্টারেস্টটা গ্রো করেছিল, এবং মাধ্যমিকের পরেই আমি সেই জন্য একটা ছোট্ট ক্র্যাশ কোর্সও করেছিলাম ফ্যাশন ডিজাইন রিলেটেড। মানে ডিউরিং মাই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের সময় আমি কিন্তু একটা ছোট্ট ক্র্যাশ কোর্স করে নিয়েছিলাম অলরেডি। মানে আফটার তোমার গ্রাজুয়েশন করার আগে থেকেই তুমি এইটাকে নিয়ে, মানে মাধ্যমিকের পর থেকেই, মানে নরমাল সেকেন্ডারি এক্সাম হওয়ার পর থেকেই। তারপরে তো হায়ার সেকেন্ডারি হওয়ার পরে আমি গ্রাজুয়েশনটাই করলাম ফ্যাশন ডিজাইন নিয়ে। আচ্ছা, তো মানে আমি এটাই বলতে চাইছি যে ধরো এখনকার যে সমস্ত ছেলেমেয়েরা কিংবা কনভেনশনাল ছেলেমেয়েরা জানে যে ক্লাস 12 অবধি আমি একটা মেইন স্ট্রিম পড়াশোনা করব, তারপর আমি একটা কিছু চুজ করব, কিন্তু তুমি এতটাই শিওর কিংবা এতটাই প্রথম থেকেই তুমি জানতে যে এটা নিয়েই আমি কিছু একটা করতে চাই, একদম তাই জন্যই তুমি ক্লাস 12 এর সময় ধরো, যে সময় বাচ্চারা, যে সময় ধরো ওই সময়টা খেলাধুলা কিংবা খেলাধুলার থেকেও এখন যেটা সমস্যা পিউদি, মানে দ্যাট ইজ ভেরি
মানে খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে, সেটা হলো সবাই খুব কনফিউজ কি করবে। মানে ট্রু। এটা আমি বলবো এখনকার দিন, দ্যাট ইজ মানে অনেকটা সময়ের পরে, আমি হয়তো আজ থেকে অনেক আগেই জিনিসটা ভেবেছি, সেই সময়ও আমি দেখেছি মানুষজন কিন্তু খুব কনফিউজ থাকতো ট্রু। যে কি করবো। একবার ভাবতো ইঞ্জিনিয়ারিং করবো, একজন কিছু মানুষ ভাবতো ডাক্তারি করবো, ডাক্তারি না পেলে আমি এটা করব। তো ট্রু। সেই সমস্ত ঘেরাটোপে না থেকে যদি খুব আমি এইম থাকে যে আমি এটাই করব, সেটা নিয়ে কিন্তু প্রিপারেশন করাটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো ইম্পর্টেন্ট। কেরিয়ারের ক্ষেত্রেই। রাইট। মেনলি আজকে তন্ময় বিশ্বাস একটা ব্র্যান্ড। জানি না না তুমি। না, এক সেকেন্ড ইন্টারাপ্ট হুম। করি, কোনো ব্র্যান্ড নই, হ্যাঁ, এখনো অনেক 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 চলার পথ বাকি ডেফিনেটলি। আছে। কিন্তু অনেকে আছে জানো তো, যারা তোমাকে দেখছে হুম। তাদের কাছে তুমি একটা ব্র্যান্ড। কিন্তু আমি যতদূর তোমাকে চিনি, আমিও তোমাকে অনেক বছর ধরে হ্যাঁ, চিনি, এবং আমাদের সেটা জার্নিটা অনেকটা বছর। অনেক অনেক, হুম এবং অনেকটা দিন ধরে আমি দেখেছি তুমি কিভাবে হুম কত ছোট থেকে আজকে কোন হুম জায়গাতে। তো এটা আমার কাছেও ভীষণ একটা ওভারওয়েলমিং, হুম এটা দেখা চোখের সামনে। কিন্তু আমি একটু আমার অডিয়েন্সকেও মানে হুম জানাতে চাই যে তন্ময় বিশ্বাস যখন প্রথম ডিজাইন, হুম একটা ফার্স্ট ডিজাইন তৈরি করলো, এবং সেটা নাম হলো এটা তন্ময় ডিজাইনার ড্রেস, হুম হুম। সেটা কি ছিল? সেটাও কিন্তু আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে হায়ার সেকেন্ডারির আগেই ছিল। আমি যে ইনস্টিটিউটের পড়াশোনাটা করেছি, একদম স্টার্টিং একটা ক্র্যাশ কোর্স করেছিলাম, সেখানেরই হুম। একটা অ্যানুয়াল ফ্যাশন শোতে আমি একটা ট্রাইবাল ওরিয়েন্টেড একটা আমি ড্রেস ডিজাইন করেছিলাম। এবং সেই সময় আমার মানে এটা কিন্তু একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে সেই সময় তো ওরকম মডেলস অ্যান্ড অল অত কিছু আমি জানতামও না, চিনতামও না। হুম। এবং তখন স্ট্রাকচারটাও খুব ডিফারেন্ট ছিল এখনের থেকে। হুম। তো সেই সময় কিন্তু সেই ড্রেসটা আমি আমার দিদার উপরে পরেই ছবি তুলেছিলাম, এবং সেই নাইস। ছবিটা কিন্তু এখনো পর্যন্ত আমার ঘরে রাখা আছে। এবং সেটা কিন্তু একটা খুব মেমোরেবল থিং, কারণ আমার লাইফে আমার দিদার অবদান অনেক বেশি, সেটা অ্যাবসলিউটলি। তুমিও জানো। তো অ্যাবসলিউটলি। সেইটা কিন্তু এখনো আমার ঘরে রাখা আছে। ওয়াও। আচ্ছা, এরপরে ধরো যারা একদম, যেটা আমি প্রথমেই তোমায় হুম কোয়েশ্চেন করেছিলাম, যে যারা নতুন নিউ হুম কামার্স, তো তাদের কাছে এই ফ্যাশন ডিজাইনিং, অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি যে অনেকেই একটা বুটিক খুলে হুম ফেলছে, বুটিক খুলে ফেলে ব্লাউজ দিয়ে শুরু করছে, এবং হুম তাদের সবাইকে খুব রেসপেক্ট। হুম হুম কিন্তু আমি একজন প্রফেশনাল ডিজাইনারের কাছ হুম থেকে এটাই জিজ্ঞাসা করতে চাই যে পড়াশোনাটা কতটা ইম্পর্টেন্ট, ফার্স্ট। সেকেন্ড, তোমার পড়াশোনাটা কোথা থেকে হয়েছিল? এবং তুমি, আমি জানি যে তুমি কাউকে পড়াতেও, মানে তুমি হ্যাঁ নিজের কোর্স কমপ্লিট করার পর তুমি টিচিং হুম প্রফেশনেও হুম ছিলে এই হুম ফ্যাশন ডিজাইনিং নিয়ে, হুম সেটার ব্যাপারে যদি একটু কিছু বলো। ফার্স্ট অফ অল আমি তো পড়েছিলাম, মানে আমার কোর্সটা করেছিলাম বিএসসি ইন ফ্যাশন ডিজাইন ফ্রম আইএনএফডি, হুম। যেটা এখন আই থিঙ্ক একটা অন্য নাম হয়ে গেছে। হুম। আইএনএফডি সল্টলেকের আমি স্টুডেন্ট ছিলাম। আর আমি পড়াতামও, আমি অ্যাজ ফ্যাকাল্টিও আইএনএফডি ইনস্টিটিউটের ফ্যাকাল্টি ছিলাম। ওকে। সেখানে প্রায় আমি 3 সাড়ে 3 বছর অ্যাজ ফ্যাকাল্টি কাজ করেছি। তাছাড়াও আরেকটি ইনস্টিটিউট ছিল এক্সিন বলে, সেটাতেও আমি অ্যাজ ফ্যাকাল্টি কাজ করেছি। তো এখন একটা মানে খুব ট্রেন্ড বা একটা খুব জেনারেশন এসেছে, আমি দেখতে পাচ্ছি ফেসবুক খুললেই প্রচুর মানুষজন লাইভ করে প্রচুর জিনিসপত্র বিক্রি ট্রু। করছে। তো তাদের পুঁথিগত শিক্ষাটা কতটা রয়েছে সেটা খুবই মানে অনিশ্চয়তার বিষয়। এবং ট্রু। আমি মানে কাউকেই আমি ছোট করছি না, সবার বিজনেস পলিসি অন্য রকমের হয়। হুম। কিন্তু বেসিক ধারণাটার জন্য কিন্তু একটা বেসিক কোর্সের খুব ইম্পর্টেন্সই রয়েছে, এবং সেটা রাইট। মাস্ট বি ডিপ্লোমাও হতে পারে। আমি বলছি না যে হুম। সবার খরচা সাপেক্ষ অনুযায়ী মাস্টার্স বা ডিগ্রি করা পসিবল। আমি ট্রু। হয়তো মাস্টার করতে পারিনি টাকা পয়সার জন্য সেই সময়, হুম। পরে আর করা হয়নি, কিন্তু রাইট। বেসিক একটা জানাটা কিন্তু দরকার। এবং সেই বেসিক জানাটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ আমরা কিন্তু যেই কাজটা করছি সেটা কিন্তু হিউম্যান অ্যানাটমির ওপরে, সেটা কিন্তু হুম। অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। মানে আমি একটা ড্রেস যখন তৈরি করছি, সেটা কোথায় ফিটিং ইস্যুস হতে পারে, সেই ফিটিং ইস্যুসটার কারণটা কি হতে পারে, হুম। সেই কারণটা জানার জন্য কিন্তু আমাকে মেন যে ইম্পর্টেন্ট পার্টস হিউম্যান ফিগারের, সেগুলো সম্বন্ধে কিন্তু আমাকে জানতে হবে। সেই জানাটা কিন্তু বই পড়া ছাড়া পসিবল নয়। সেটা পসিবল নয়। কিন্তু শুধুই যে আমি দেখে নিলাম, কাজ করতে শুরু করলাম, সেভাবে কিন্তু না, পসিবল মানে নয়। একটা থিওরিটিক্যাল নলেজের নলেজটা খুব ভীষণ দরকার। ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। মানে সেটা সব মিলিয়েই, মানে শুধু ফর মানে প্যাটার্ন মেকিং কনস্ট্রাকশন বলে আমাদের একটা সাবজেক্ট আছে, যেটাতে আমরা জামা কাপড় তৈরি করা শিখেছিলাম। হুম। তা ব্যতিরিক্ত মানে বিভিন্ন জিনিস, ধরো মানে বিজনেস পলিসি, হাউ টু গ্রো বিজনেস, হুম। হাউ টু চেক কোয়ালিটি, হাউ টু
ক্রিয়েট ফ্যাব্রিক্স এন্ড কি করে সেই ফ্যাব্রিক গুলো ভালো কোয়ালিটি ফ্যাব্রিক ইউজ করে ভালো ড্রেস তৈরি, এই সব জিনিসগুলো নলেজটা কিন্তু বই পড়ে আসে। সেটা কিন্তু সব কিন্তু একদম ওই ফেসবুক লাইভ দিয়ে শুরু হতে পারে না। অ্যাবসলিউটলি। আচ্ছা, আর একটা জিনিস, যে এই যে প্রফেশনটা, বিং আ মেল প্রসপেক্টিভে খুব আনকনভেনশনাল, স্পেশালি আজ থেকে 10 বছর আগে তো আরো আনকনভেনশনাল। 10 নয় কিন্তু 12 বছর। তো 12 বছর আগে আরো অনেক বেশি টাফ ছিল, তাও আবার একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। এবং শুধু এই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে 2-4 জন তো থাকে না, আশেপাশে আবার অনেকজন থাকে যারা ফ্যামিলির লোকেদেরকে খুব ইনফ্লুয়েন্স করতো। তো সেই ব্যাপারে তুমি কি বলবে? সেই ব্যাপারে আমি খুব ব্লেসড যে আমার বাড়ির লোক বলতে আমার দিদিমা দাদু আমাকে খুব সাপোর্ট করেছে, এবং সেটার জন্য আমি খুব ব্লেসড যে আমি আমাকে হয়তো ওই জিনিসগুলো খুব একটা ফেস করতে হয়নি। অবভিয়াসলি আমি যেহেতু স্কুলের ফার্স্ট বয় ছিলাম, সেই হিসাবে আমাকে হয়তো অনেকের কাছ থেকে অনেক রকমের জিনিস শুনতে হয়েছে যে কেন এই ট্র্যাকটাতে এসেছি, বাট আফটার গেটিং স্মল সাকসেসেস সেইগুলো কিন্তু আর অতটা ম্যাটার করে না। তার মানে আমি এটাই বলতে চাই যে সাকসেসটা ভীষণ ইম্পর্টেন্ট, ম্যাটার করে ভীষণ, মানে এটা নয় যে কিছু করে দেখাতে হবে এই দুনিয়ায়। ট্রু, মানে তখন হয়তো যারা কিছু বলতেও চাইবে তাদের কথা কানে এসে পৌঁছাবে না, কিন্তু ওই ফার্স্ট ছোট ছোট সাকসেসটা ম্যাটার, সেটা তো খুব ইম্পর্টেন্ট, খুব ম্যাটার করে। আচ্ছা, এখন দিল্লি, মুম্বাই এই সমস্ত জায়গায় রেন্টাল বিজনেসটা খুবই একটা হাইপ, এবং অনেকেই জানে যে ডিজাইনার স্টোরে যাবে, কেউ 25,000 50,000 টাকা দিয়ে একটা ফাংশনের জন্য লেহেঙ্গা কিংবা ড্রেস কিনবে না, তারা রেন্টাল করবে। তো এটা দিল্লি মুম্বাইতে খুব ফেমাস, কিন্তু কলকাতাতে এটা এখনো অনেকে জানে না যে এই জিনিসটা হয়। মানে অনেকে, মানে আমি ধরে নিচ্ছি 60-70% লোকে জানে না, 30% লোকেরা জানে, যারা খুব কম জানে। তো এই রেন্টাল বিজনেসটা কিভাবে শুরু হলো তোমার? রেন্টাল বিজনেসটার ক্ষেত্রে আমি জাস্ট একটা ছোট্ট জিনিস বলি, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকেও বলি, মানে আমি কিন্তু বলতে পারি মানে কলকাতার বুকে রেন্টাল বিজনেসের স্টার্টিং কিন্তু মনে হয় আমিই করেছিলাম। অ্যাবসলিউটলি। এবং সেই সময় আমার প্রচুর মানে ফ্রেন্ডসরাও আমাকে হেল্প করেছিল, তাদের মধ্যে তুমিও একজন ছিলে। তুমিও আমাকে অনেক প্রমোট করতে, যেহেতু তুমি ইভেন্ট ইন্ডাস্ট্রির সাথে রয়েছো। তো রেন্টাল জিনিসটা কিন্তু এখনো মানুষের কাছে একটু ধোঁয়াশায়, কি হবে, কিরকম ভাবে নেব, সেটাতে আলটিমেটলি হাইজিন ফ্যাক্টরস এন্ড অল এগুলো ব্যাপারগুলো চলে আসে, কিন্তু অনেক সেফ, আমি বলতে পারি অনেক সেফ। এবং জিনিসটা নেওয়া দেওয়া সমস্ত প্রসেসটা আমাদের কিন্তু ভীষণ মানে একটা প্রপার ওয়েতে, মানে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা নেই যে না এটা কিছু হতে পারে, এর কোনো সমস্যা বা এর কোনো কোনো মানে কোনো ধরনের প্রবলেম যেটাতে টাকা দেওয়া বা এক্সট্রা চার্জ করা, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করতে চাই যে রেন্টাল, যদি ধরো প্রথমে রেন্টালটা কিভাবে হয় এবং কেন হয় সেটা যদি আমি একটু অডিয়েন্সকে বলতে চাই। এক হচ্ছে যে কারোর বাড়িতে ফাংশন রয়েছে, তো সে একটা ড্রেস কিংবা একটা লেহেঙ্গা যদি কিনতে যায়, তাহলে মিনিমাম তার কস্টিং পড়ে 10 থেকে 15,000 টাকা, যদি সে একটা খুব গ্ল্যামারাস ড্রেস কিনতে চায়। কিন্তু যদি সেটাই রেন্টাল করতে চায়, তাহলে তার কস্টটা কত হবে? তার কস্টটা কিন্তু একদম বেসিক, যদি একটা লেহেঙ্গা নিতে চায় 1,500 টাকাতেও মানুষ পেতে পারে। তাহলে 15,000 টাকার লেহেঙ্গা 1,500 টাকাতে সে ওয়ান ডের জন্য রেন্টাল করতে পারবে। একদম। আচ্ছা, এবারে রেন্টাল পরিষেবাটা নেওয়ার জন্য কি করতে হবে, যদি তুমি এটা একটু এক্সপ্লেইন করো। রেন্টাল পরিষেবা নেওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো কি একটা সাইজ ফ্যাক্টরস থাকে। সব ড্রেসেস সব রকমের সাইজে করা পসিবল হয় না বিকজ অফ কস্টিং, কারণ অনেক একটা ড্রেস বানানো মানে তো তার পেছনে অনেক এফোর্টস থাকে, অনেক কস্টিংটাও অ্যাড অন হয়ে যায়। তো আমাদের কাছে একটা স্পেসিফিক সাইজেস এর সবকিছু অপশনস রয়েছে। তো আমরা যেটা সবসময় বলি আমাদের কাস্টমারদের, যারা আমাদের রেন্টালের জন্য ফোন করেন বা কোয়ারি করেন থ্রু অনলাইন, যে আপনাদের ভাইটাল স্ট্যাটাস বা বেসিক মেজারমেন্টস বা বেসিক সাইজ বা বেসিক একটা ছবিও যদি আমাদের পাঠায়, আমরা দেখে অনুমান করে তার জন্য আমরা সবার প্রথমে ভার্চুয়ালি অপশনস পাঠাই। সবার পক্ষে পসিবল নয় ইনিশিয়ালি আমাদের স্টোরে এসে জিনিস দেখা, এবং সেটা আমাদের পক্ষেও ডিফিকাল্ট যে রেন্টালের জিনিস সব বার করে করে সবাইকে দেখানো। তো আমরা সবসময় বলি কাস্টমার
মধ্যে যে বেসিক অন্তত পক্ষে একটা ভার্চুয়াল যদি সিলেকশন করে নেয় তাহলে তার কাছেও ক্লিয়ার ভিশন থাকলো যে এনার কাছে আমি এই জিনিসটা পেতে পারি। তারপরে আমরা স্টোরে আসার জন্য তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিই, আসার পরে জিনিসটা দেখে ভালো করে চেক আউট করলো, করে জিনিসটা অ্যাডভান্স দিয়ে বুক করলো। এবং আমরা কিন্তু আরেকটা জিনিস, আমরা ড্রেস একদিনের জন্য দিই না, আমরা কিন্তু ড্রেস দিই 48 আওয়ার্স এর জন্য, যেটা 2 দিন। মানে ড্রেস নেওয়া এবং ফেরত দেওয়ার মাঝখানে কিন্তু 48 আওয়ার্স সময় পাবে, যেটা অনেক বেশি ইজি। যে ড্রেসটা নিচ্ছে, নিয়েই তো তক্ষুনি দেওয়ার ঝামেলা থাকছে না। মানে কারোর বাড়িতে ফাংশন, আজকে বিয়ে, কালকে বিদায়, তো অবভিয়াসলি সে বিজি, তো তার জন্য আমরা 48 আওয়ার্স সময় দিচ্ছে। এবং শুধুমাত্র বিয়ের জন্যই কিন্তু নয়, এখন মানুষ পার্টি, ছোট মোটো ইভেন্টে অ্যাটেন্ড করার জন্য নিচ্ছে ড্রেস। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো প্রি ওয়েডিং শুটস এর জন্য। প্রি ওয়েডিং শুটস এর জন্য কিন্তু প্রচুর লোক আমাদের থেকে ড্রেস নেয়। আরেকটাও ইম্পর্টেন্ট জিনিস এখন কয়েক বছর ধরে ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করছে, দ্যাট ইজ মেটারনিটি শুট। মেটারনিটি শুটের জন্য কিন্তু ড্রেস রেন্টাল আমাদের কাছে পাওয়া যায়, যেটা জেনারেলি দিল্লি সাইডে খুব চলে। তো কলকাতাতে কিন্তু আমরা মেটারনিটি শুটের জন্য ড্রেস দিই। তাহলে আপনাদের সবাইকে আমি এটাই অনুরোধ করব, যারা অনেক টাকা একবারে খরচা করতে চাইছেন না, নিজেরা সেভ করতে চাইছেন, নির্দ্বিধায় নিচের নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তন্ময়ের সাথে। তন্ময়ের স্টোরের লোকেশনস আমি সমস্ত কিছু মেনশন করে দেবো। যেরকম তন্ময় বললো, ভার্চুয়ালি আপনারা জানতে পারবেন যে কি কি ড্রেস আপনাদের জন্য রয়েছে। আপনারা সিলেক্ট করবেন, আসবেন, অ্যাডভান্স দেবেন, জিনিসটা নেবেন এবং 48 আওয়ার্স আপনারা ড্রেসটা আপনাদের কাছে রাখবেন, তারপরে রিটার্ন করে ফুল পেমেন্ট করে দেবেন। তো এইটা হচ্ছে পরিষেবাটা। এবার যদি আমি আসি বিজনেস টার্মসে, তাহলে এইটা একটা এমন একটা বিজনেস যেটা মানে কেউ হয়তো চট করে ভাবতে পারবে না। তো তোমার ভাবনাটা কি ওই দিল্লি মুম্বাই থেকে ইন্সপায়ার্ড হয়ে এসেছিল, না তুমি কিছু একটা? না, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু আমাদের কলকাতারই বিভিন্ন ইভেন্ট ইন্ডাস্ট্রির আমার যারা বন্ধু বলো বা আমার কালিগস বলো, তাদের কিন্তু অনুপ্রেরণায় এসেছে। এবং তারা কিন্তু, আমি তখন ড্রেস রেন্টে দেবো সেটা ভাবতেও পারিনি, বা এরকম একটা যে বিজনেস হয় সেটাও আমার মাথায় ছিল না। জাস্ট আমার কিছু স্পেসিফিক কুটিউর ছিল যেগুলো আমি বানাতাম, সেগুলো তারা হয়তো তাদের ইভেন্টের জন্য রেন্ট নিত। এবারে সেটা থেকে, মাউথ পাবলিসিটি থেকে আস্তে আস্তে সাধারণ মানুষও কিন্তু নিতে শুরু করলো এবং ক্লায়েন্ট বেসটা সেরকম করেই তৈরি হলো। মিনিমাম 1,500 টাকা থেকে স্টার্টিং। এবার ডিপেন্ড করছে যে তোমরা কিরকম কি ড্রেস নিচ্ছ সেটা। তো যারা ডিজাইনার নয়, তো আমি যারা নিউ কামার, ধরো একটা কিছু শুরু করতে চাইছে, ডিজাইনার সে নয়, কিন্তু সে ছোট্ট একটা পুঁজি দিয়ে কিছু যদি এটা শুরু করতে চায়, তাহলে এটা কিন্তু একটা গুড অপশন হতে পারে। এবং যেখানে ইনভেস্টমেন্টও অনেকটাই কম এবং তোমাকে অনেক কিছু জানতে হবে না। যে অনেকেই ভাবে যে আমি তো কিছুই জানি না ডিজাইনিং এর সম্পর্কে, কিন্তু তাহলে তো আমি কিছুই করতে পারবো না। তো এইটা কিন্তু তারা একটা অ্যাজ অ্যান অপশন নিতে পারে। একদম। সো আরেকটা জিনিস যেটা এখন সবার পক্ষে সম্ভব নয়, প্রচন্ড হাই ক্লাস ডিজাইনারের কাছে গিয়ে নিজের বিয়ের ড্রেস নেওয়ার, কিন্তু প্রত্যেকটা মেয়ের মনে একটা ইচ্ছা থাকে যে সে ডিজাইনার ওয়্যার পরবে তার বিয়েতে, স্পেশালি ব্লাউজ এন্ড স্পেশালি ভেল। কেন এখন তো বিভিন্ন ধরনের ভেল আমরা কাস্টমাইজেশন হচ্ছে, বলিউড থেকে ইন্সপায়ার্ড হচ্ছে, ব্লাউজ, কারণ বিয়েতে বেনারসিটা ইজ কমন এন্ড লেহেঙ্গাটাও একটা কমন, কিন্তু ব্লাউজটা চাই এক্সক্লুসিভ বানানোর জন্য। তো তুমি এই ব্লাউজটা মানে ব্রাইডালদেরকে নিয়ে, মানে তুমি কিভাবে এই রেভলিউশনটা নিয়ে এলে? আই থিঙ্ক তুমি রেভলিউশনটা নিয়ে এলে বলে অনেকে ইন্সপায়ার হয়ে কিন্তু সেই জিনিসটা করছে। তো এই রেভলিউশনটা কিভাবে নিয়ে এলে, ফার্স্ট কোয়েশ্চেন। আর দ্বিতীয় নম্বর, যে তোমার ব্লাউজ আর ভেলে কি ধরনের কাস্টমাইজেশন এবং কি ধরনের জিনিস আমাদের অডিয়েন্স বা যারা গ্রাহক হবে তারা পেতে পারে, সেটা যদি একটু বলো। সবার প্রথমে বলি, ব্লাউজ নিয়ে এগোবো এরকম কিন্তু কোনো আমার প্রি প্ল্যান ছিল না। সবটাই ভীষণ মানে একটা হচ্ছে তার মধ্য থেকে বেরিয়ে আসা জিনিস। আমি হয়তো মানে ভাবিওনি যে ব্রাইডাল সেক্টর নিয়ে কিছু একটা করব, কিন্তু দেখলাম প্রচুর মানুষজন আছে যারা বিয়ের জন্য কিন্তু নিজেদের অনেক স্বপ্ন সারা জীবন ধরে গুছিয়ে রাখে, এবং সেই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য হয়তো অনেক লক্ষ লক্ষ টাকা খরচা করা সবার পক্ষে পসিবল নয়,
কিন্তু কিছু কিছু স্মল পার্ট তারা কিন্তু খরচা করতে পারে, যেমন ব্লাউজ একটা কিন্তু স্মল পার্ট, একদম যেটাতে মানুষ চায় একটু ডিজাইনার টাচ থাকুক, যেটা খুব অ্যাবসলিউটলি এখনকার দিনে তো ভীষণ এটা ইম্পর্টেন্ট জিনিস হুম হয়ে হুম হুম গেছে। সেম বেলটাও, এবং সেম আরেকটা জিনিসও তুমি যেটা মেনশন করলে না, সেটা হলো বরের পাঞ্জাবিও, ও রাইট অ্যাবসলিউটলি এটা আমি যেটাও কিন্তু মেনশন করে খুব মানে খুব এখন মানুষের একটু শখ হয়েছে যে না আমরা একটু এক্সক্লুসিভ কিছু করি, যেটা হুম আর 5টা জায়গায় পাওয়া যায় না, হয়তো সেটা গড়িয়াহাটের দোকানগুলোতে পাওয়া পাওয়া যায় না, যায় না, এবং আমার ব্রাইডের সাথে ম্যাচ করে ম্যাচ করে কিংবা ট্রিমিং করে কন্ট্রাস্ট করে কানেক্ট যদি হয়। একটু, হ্যাঁ আরেকটা রাইট জিনিস পিওদি খুব ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে মেজারমেন্টস দিয়ে হুম জিনিস বানানো আর একটা রেডিমেড সাইজে জিনিসের কেনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমরা কারেক্ট কিন্তু সবটাই কাস্টমাইজেশন করি, হুম সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। হুম কাস্টমাইজেশন করা মানে আমরা একটা কাস্টমারের মেজারমেন্টস নিয়েই আমরা তার প্যাটার্ন তৈরি করে তাতে কাপড়ে এমব্রয়ডারি করে তারপরে ব্লাউজটা স্টিচ করি, তো পুরো কাজটাই কিন্তু এক্সক্লুসিভলি তার জন্যই হচ্ছে, সেটা অ্যাবসলিউটলি ফর ব্লাউজ বলো আর সেটা ফর পাঞ্জাবি বলো। তো এরকম অনেক আমি আমি দেখেছি অনেকের হয় যে হয়তো বডি স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়, হুম হয়তো ইউজুয়াল বডি স্ট্রাকচার নয়, তার হয়তো কোনো পোর্শনটা হয়তো খুব বেশি বাল্কি, হয়তো কোনো হুম পোর্শনটা আবার বাল্কি নয়। ট্রু তো এরকম ধরনের এরকম যাদের ফিগার হয় তাদের কিন্তু কাস্টমাইজেশন করাটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এবং সেই জিনিসগুলো কাস্টমাইজ করে তার রেঞ্জের মধ্যে নিয়ে আসাটার দায়িত্ব কিন্তু আমার। হুম জাস্ট আমার কাছে আসতে হবে, এসে তার রিকোয়ারমেন্টটা বলতে হবে, আমি কিন্তু সেই অনুযায়ী করব। হ্যাঁ, তো অডিয়েন্সের জন্য একটু বলে দিই যে এই ব্লাউজগুলি মানে স্পেশালি আমি, কারণ বেনারসি তো ম্যাক্সিমাম লোকে হ্যাঁ। কেনে, আবার বেনারসি কাস্টমাইজেশনও হয় হুম। আমরা যতদূর জানি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই বেনারসির সাথে একটা ব্লাউজ একটা মিনিমাম রেঞ্জটাই আমি জানতে চাই, কারণ হুম। মিনিমাম রেঞ্জটাই না মোস্ট অফ দ্য মানুষ অ্যাফোর্ড একদম করতে পারবে। একদম তাই। তো এই মিনিমাম রেঞ্জটা কত? মিনিমাম আমাদের স্টার্টিং রেঞ্জ হলো 2500 থেকে। 2500। এই হুম। 2500 এ কি পাবে, মানে কি ধরনের ডিজাইন পেতে পারে, এটা যদি একটু 2500 এ বেসিক গলার নেকলাইনে কিন্তু এমব্রয়ডারি কাজ করে আমরা বিক্রি করছি, ওকে মানে সেটা কিন্তু এমন নয় যে 2500 মানে জাস্ট একটা পাতি লেস লাগানো বা একটা কোনো গলায় হাতে ফ্রিল লাগিয়ে দেওয়া ব্লাউজ কিন্তু নয়, এটা নয় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি সবাইকে বলতে হুম চাইছি। আরেকটা জিনিস সেটা হলো গিয়ে আমরা যে জিনিসটা আগেও বললাম, সেটা হুম হলো কোনো জিনিস আমরা যখনই বানাচ্ছি আমি কিন্তু তার মন মতো আমরা বানাচ্ছি। হুম সে যদি চাইছে যে তার নেকলাইনের শেপটা একটু ডিফারেন্ট হোক, সেটা কিন্তু আমরা ফুল কাস্টমাইজেশনের ফ্রিডমটা থাকছে। থাকছে তো ওকে সেই ক্ষেত্রে 2500 রেঞ্জটা কিন্তু ভীষণই একটা নমিনাল রেঞ্জ, যেটা নমিনাল থেকে আমাদের রেঞ্জ স্টার্ট হচ্ছে হুম ব্রাইডাল ব্লাউজের। ব্রাইডাল ব্লাউজ, আর যদি ব্রাইডাল পাঞ্জাবি হিসাবে বলতে চাই গ্রুম পাঞ্জাবির মোটামুটি স্টার্টিং আমাদের অ্যাপ্রক্সিমেট 3.5 3,500 টাকা থেকে, হুম 3,500 টাকা থেকে শুরু করে আমাদের একটা হিউজ রেঞ্জ রয়েছে গ্রুম পাঞ্জাবি। হুম দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু মেশিন এমব্রয়ডারি এবং হ্যান্ড এমব্রয়ডারি দুটো রেঞ্জই আছে। ওকে মানে মেশিন এমব্রয়ডারি মানে যেটাতে আমরা শুধু জড়ি দিয়ে কাজ করি, আর হুম হ্যান্ড হুম এমব্রয়ডারি মানে যেটা জারদৌসি কাজ হয়, যেটা যেটার মধ্যে হাতে মতি পুতি পুঁতি সব দিয়ে জিনিসগুলো ইউজ হয়। ইউজ হয় তো এখন যেটা অনেক বাঙালি চাইছে যে একদম একটু শাইন, একটু একটু শাইন। ডিফারেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমার যেটা জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে এই অনেকেই মানে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, রিসেন্টলি আমার এক ফ্রেন্ডের বিয়ে হচ্ছে, সেও একজন খুব নামি দামি একজনের কাছে দিয়েছে, এবং সে বিয়ের দিন দেখি একটা ডিফারেন্ট কন্ট্রাস্ট ব্লাউজ পরে বসে আছে, বাট আমি যতদূর জানতাম যে এই মেয়েটার এরকম টেস্ট হতে পারে না। চয়েস নয়। তো তার যখন বিয়েটা হয়ে গেল, হুম। আমি সে আমাকে এসে বললো যে আমার ডিজাইনারের কাছ থেকে আমি ব্লাউজটা পাইনি, এবং সে প্রায় 4-5 হাজার টাকা খরচা করেছিল। হুম। তো এই যে অনেকের মনে আমার বিয়ের আগে আমি সঠিক সময় জিনিসটা হাতে পাবো, তো সেটা বরের ক্ষেত্রে হতে পারে, বউয়ের বউয়ের ক্ষেত্রে ক্ষেত্রে হতে তো পারে। এই জিনিসটা যদি তুমি বলো যে এই এটা যদি কারোর মনে টাইম স্প্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কাউকে যদি কমিটমেন্ট দিই যে আমি হুম এত তারিখে জিনিস দেব, আমি তাকে সেই তারিখেই জিনিসটা দেব, যেটা আমার বিজনেস পলিসির একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। হুম এটা আমি সব সময় মেনটেন করার চেষ্টা করি, এই জন্য হয়তো প্রত্যেকটা সিজনে আমি প্রচুর 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 অর্ডারস নিতে পারি না, অ্যাবসলিউটলি অ্যাজ বিকজ অফ দিস রিজন। হুম কারণ মানুষও আজকাল খুব বিজি, কাজের চাপে, রোজ অফিস, না হলে বিজনেসের চাপে এত বিজি, হয়তো লাস্ট মোমেন্টে আসছে আমার কাছে শাড়ি নিয়ে, যে হুম হুম বলছে আমাকে ব্লাউজ বানিয়ে দিও দাদা, বা কোনো একজন গ্রুম আমাকে ফোন করে বলছে দাদা আমাকে একটু এক্সক্লুসিভ পাঞ্জাবি বানিয়ে দিন, কিন্তু সেটা যদি মিনিমাম আমার
টাইম স্প্যান, যেটা আমাদের ডেলিভারি টাইম স্প্যানে হুম না আসে, তাহলে কিন্তু আমি সেই অর্ডারটাই নিই না। তার হুম থেকে আমার যেটা খুব মনে হয় যে আমি কাউকে তার স্পেশাল ডেটার জন্য যদি আশাহত করি, সেটা তো আলটিমেটলি আমার নেগেটিভিটি, মানে ট্রু, আমি চাইবো যেন আমার জন্য কারোর কোনো স্পেশাল ডে খারাপ না খারাপ হয়। না হয়। আর আরেকটা কথা, যারা এই ধরনের বিজনেস করতে চায়, তো তাদের কিন্তু এটা একটা কোয়ালিটিস হিসেবে কিন্তু অবশ্যই, নিতে হবে অবশ্যই যে ডেডিকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি রাইট। কোন দিন কাস্টমার বলো বা যাকেই, আমি যে হুম, কোনো জিনিসের জন্য কাকে কোন দিনটা কমিট করেছি, সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা জিনিস যে তন্ময় আজকে দুটো স্টোর, এবং দুটো স্টোরেতে বিভিন্ন রকম ডিজাইনার ড্রেসেস এবং সমস্ত ফেসিলিটিসই অ্যাভেলেবল, কিন্তু আমি জানি এটা একদিনে সম্ভব হয়নি, এর জন্য 12 বছর সময় লেগেছে। একদম। তো এই 12 বছরে তুমি যখন প্রথম কাজ শুরু করলে তখন কতজনকে নিয়ে কাজ শুরু করেছিলে, আজকে কতজন আছে, এবং কতজনের পরিবার তোমার সাথে যুক্ত? শুধু তো তারা যুক্ত নয়, একদম। তাদের পরিবারটাও যুক্ত তোমার হ্যাঁ। সাথে। তোমার বেসিক্যালি কি হয়, তোমার দায়িত্ব তাদের প্রতি, তাদের পুরো ফ্যামিলিকে রান একদম। করানোর। তো এই ব্যাপারটা যদি একটু বলো যে প্রথমে কতজনকে দিয়ে শুরু করেছিলে, আজকে কতজন? একদম ইনিশিয়ালি যখন আমি কাজ স্টার্ট করেছিলাম, সেই সময় আমার হয়তো নিজের ইউনিটও ছিল না, আমি বাইরের ইউনিট থেকে আউটসোর্স করে কাজ করাতাম। ওকে। সেই আউটসোর্সিং এর কাজ করি করি আস্তে আস্তে আমি আমার নিজের ইউনিট করি, যেটা আমার নিজের বাসস্থান, যেই ফ্ল্যাটে আমি রেন্ট থাকতাম সেই ফ্ল্যাটেই আমি স্টার্ট করেছিলাম। ওকে। তারপরে সেখান থেকে একটা স্টোর ওপেন করা, সেই স্টোরে ইউনিটটাকে আস্তে আস্তে বাড়ানো, সেই জায়গা থেকে এসে মানে আম, আমি হয়তো ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ যে এখন আমার টোটাল স্টাফ ইউনিট মোটামুটি অ্যাপ্রক্সিমেট 35 থেকে 40 হুম। পিপল। সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের আম, অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমার সাথে যুক্ত, তাদের আশা অ্যাবসলিউটলি। ভরসা সবকিছু কিন্তু, তাদের সংসারের সমস্ত হুম কিছু আমার সাথে হয়তো যুক্ত। আমার কাঁধেই গুরুদায়িত্ব নিয়ে আমি চলছি যে প্রত্যেকটা সিজনে কাজ তোলা এবং তার সাথে সাথে কাস্টমারদের সাথে গুডউইল তৈরি করে রাখা, অ্যাবসলিউটলি। যাতে আমার সাথে যারা জড়িত তাদের যাতে কখনো কোনো সময় অভাব না হয়। একদম। তো সুতরাং একজন অন্টারপ্রেনার হিসেবে হুম। যেরকম ভাবে নিজের বিজনেসটা রান করাটা যতটা ইম্পর্টেন্ট, হুম। ঠিক ততটাই ইম্পর্টেন্ট তুমি এটাই বলতে চাইলে যে তোমার সাথে যুক্ত থাকা প্রতিটা অবশ্যই। মানুষ এবং তাদের সাথে যুক্ত থাকা তাদের পরিবার, তো এই সমস্ত কিছুই তাহলে মাথায় নিয়ে চলতে হবে। একদমই তাই, কারণ আমার সাথে যারা যুক্ত হয়েছে, আমি কিন্তু একা কিছুই করতে পারবো না, আমার ট্রু। পক্ষে একা করার পসিবলই নয়। আমি কিন্তু না পারবো একা একটা পুরো ড্রেস এমব্রয়ডারি করে, সেটাকে কাস্টমাইজ করে, সেটাকে স্টিচ করে, ফিনিশিং করে রেডি করা, যেটা কখনোই আমার একার পক্ষে পসিবল নয়। হুম তো আমার সাথে যারা জড়িত তাদের এত এফর্ট, তারা দিন রাত্রি এক করে যে আমাদের জন্য কাজ করছে। এই সামনে ঈদ, হুম ঈদের আগে প্রচন্ড আমাদের প্রেসার পড়ে, বিকজ ঈদের সময় একটা ওরা সব ছুটি নেয়, মানে মোটামুটি 10 ডেজ এর মতো ছুটি নেয়। হুম। তো এখন সবাই এই রোজা করার পরেও দিন রাত্রি ধরে আমাদের সাথে কাজ কাজ করছে। করছে। তো আই এম থ্যাঙ্কফুল টু দেম যে তারা আমার সাথে এরকম ভাবে অ্যাসোসিয়েট হয়ে রয়েছে। ওকে। আচ্ছা, তো এই তোমার যে দুটো স্টোর, আশা করছি এই দুটি স্টোরি, ধরো তুমি 2 বছর কাজ করি তোমার ফার্স্ট স্টোর ওপেন হয়নি, একদমই নয়। তো কতদিন পর ওপেন হলো? এবং এই স্টোরগুলি ওপেন করতে গিয়ে তোমাকে কি কি জিনিস মানে এটা বেসিক্যালি আমার অডিয়েন্সদের জন্য যারা চাইছে যে এই ধরনের, ধরো এখন ফ্যাশন ডিজাইনিং পড়ছে এবং তোমাকে কিংবা তোমাদের মতন অনেকজনকে অ্যাজ অ্যান আইডল রেখে তারা চাইছে যে এইভাবে তারা জীবনে এগোবে, তো তারা কিভাবে এই জিনিসটাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবে, তারা কিভাবে প্রফিট করতে পারবে, যদি এই বিজনেস মডেলটা সম্পর্কে একটু বলো। বিজনেস মডেলটা না খুব ডিপেন্ড করছে পার্সন টু পার্সন, যেটা আমার হুম। খুব মনে হয়। আমি তো দেখতে পাই এখন এরকম প্রচুর মানুষজন আছে যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দৌড়তেই প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে, ট্রু। সেরকম প্রচুর আছে। হয়তো আমি সেই জায়গাটায় পারিনি বলে আমার আমার যে পুরো লং রানটা সেটা একটু বেশি লম্বা হয়ে গেছে। ট্রু। তো আমার ফার্স্ট স্টোর আমি ওপেন করেছিলাম 2019-এর শেষে, হুম যেটা আমার বাগবিহাটি স্টোর। হুম। তো সেটা কিন্তু আমার কেরিয়ার স্টার্ট হওয়ার অ্যাপ্রক্সিমেট 7 বছর পর। 7 বছর? 7 বছর পর আমি অনেকটা সময়। সাহস করে একটা জায়গা নিয়ে সেখানে একটা পুরো সেট আপ তৈরি করে স্টার্ট করতে হুম পেরেছিলাম। আর এই সেকেন্ড স্টোর যেটাতে
এখন আমরা বসে করছি পুরো ভিডিওটা, সেটা তো আমার জাস্ট 7 মান্থস হয়েছে, 7 মাস 7 হয়েছে। মাস তো এত খুব সহজ কিন্তু নয়। সবার আগে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমার কাস্টমার স্ট্রাকচারটা তৈরি করে নেওয়া। আমি একটা ফট করে স্টোর খুলে দিলাম, আমি এরকম অনেকজনকেই দেখি তাদের প্রচুর টাকা পয়সা, হয়তো একটা True. ক্যাপিটালের অভাব নেই, হয়তো হুম মানে ক্যাপিটাল যখনই বলবে তখনই পেয়ে যাবে হুম বিকজ অফ ফ্যামিলি ব্যাকআপ। অ্যাবসলিউটলি। সেটা হয়তো আমি পাইনি, হুম একদমই পাইনি, সেটা একদমই জিরো থেকে এবং স্টার্ট। আমাদের অডিয়েন্সের মধ্যে ওরকম প্রচুর পার্সেন্টেজ মানুষ আছে যারা এটা পায় না, আবার একদমই। অনেকেই আছে যারা পায়। হুম। যারা পায় তাদেরকে আমি ব্লেসড মনে করি, একদম। কিন্তু যারা পায় না তাহলে তারা কিভাবে এটাকে প্ল্যান করতে পারে? তাদেরকে কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে হুম আমার মতো, এবং সেই ধৈর্যটা ধরে নিজের গ্রোথটা করার জন্য আগে একটা কাস্টমার লেভেল তৈরি করে নিতে হবে, হুম বেসিক কাস্টমার লেভেল, যেটা খুব ইম্পর্টেন্ট, আমি সব সময় বলি। হুম সেই বেসিক কাস্টমার লেভেলটা তৈরি না করে আমি যদি একটা ফট করে কোনো জায়গার মধ্যে একটা অনেক ইনভেস্টমেন্ট করে ফেলি, করে ফেলি। সেই রিটার্ন ব্যাকটা পাওয়াটা কিন্তু খুব খুব ডিফিকাল্ট। ডিফিকাল্ট। আচ্ছা, এবার যদি ইনভেস্টমেন্টটা কথাটাতে এলাম, যে ইনভেস্টমেন্টটা কতটা পরিমাণে আমাকে ধরে রাখতে হবে? একটা অ্যাপ্রক্সিমেট কোনো একটা, ধরো একটা স্টোর, একটা মোটামুটি একটা লোকেশনে যেখানে লোকজন আসছে, তাও কত টাকা ইনভেস্ট করলে একটা স্টোরকে আমি বানাতে পারবো? একটা সবার মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পিউরি, সেটা হলো গিয়ে এখন তো সবটাই দেখানোর বিষয়। হুম তো দেখানোর জন্য একটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্লেস তৈরি করতেই এখন অনেক এক্সপেন্স পড়ে যায়, বিকজ অফ হুম ইন্টেরিয়ার কস্ট ইন্টেরিয়র। খুব হাই হয়ে গেছে। ট্রু। তার সাথে তো একটা বেসিক কালেকশন তৈরি রয়েছে, যেটা আমি হুম ছেড়েই দিলাম। ওটা আমি ছেড়েই দিলাম, ওটা আমি রাইট। ছেড়েই দিলাম, একটা প্লেস তৈরি করাটাই কিন্তু এখন একটা হিউজ এক্সপেন্স। এক্সপেন্স। সেই হিউজ এক্সপেন্সটা কিন্তু অ্যাজ স্টার্টিং যে কোনো মানুষকেই বেয়ার করতে হবে ফর 1 to 2 ইয়ার্স, যে তাকেই হুম খরচা চালাতে হবে। তারপরে আস্তে আস্তে আমি সেখান থেকে রিটার্ন পেতে শুরু করব, শুরু করব। প্রথম দিন থেকে আমি রিটার্ন পাবো এটা কিন্তু হয় না। হয় না। আচ্ছা, এবার এইগুলিকে করতে গেলে ধরো একটা রেন্টের খরচা আছে, হুম। ইলেকট্রিসিটি বিল খরচা আছে, এই একটু বেসিক, তারপরে হচ্ছে কি ইনভেন্টরি কস্ট রয়েছে, হুম। প্লাস হচ্ছে কি আমার স্টাফ হুম। স্যালারি রয়েছে। তো এই চারটে জিনিস ফিক্সড রয়েছে, কিন্তু একটা নতুন বিজনেস শুরু করতে গেলে কিছু লাইসেন্সিং লাগে। তো সেরকম কি কিছু রিকোয়ারমেন্ট হ্যাঁ, থাকে? অবশ্যই পিট্যাক্স, বেসিক পিট্যাক্স তো হুম লাগেই, আর হুম তার সাথে সাথে যেটা আম, মানে বেসিক যে সমস্ত বিজনেস করার জন্য যে সমস্ত লোকাল মিউনিসিপালিটি থেকে হুম যে সমস্ত ট্রেড ট্রেড লাইসেন্স। লাইসেন্স হুম এন্ড অল করতে হয়, সেগুলো তো হুম খুব ইম্পর্টেন্ট। আর ট্রেড মার্কটা করে নেওয়া বেটার আমি বেটার, বলবো, হ্যাঁ কারণ রাইট। ব্র্যান্ড নেমটাও খুব খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সাস্টেনিটি ইম্পর্টেন্ট। তো এতটা আমরা জার্নিটা তোমার সাথে শেয়ার করলাম, আর আমি আশা করব যে এই জার্নিটা থেকে আমাদের স্পেশালি অডিয়েন্স যারা রয়েছে, যারা স্পেশালি কলেজে পড়ছে ছেলেমেয়েরা, জেনজি যারা এরকম, কিংবা ধরো কলেজ পাশ করে গেছে, ভাবছে যে তারা কি করবে, তো তাদের কাছে তন্ময় কিছু জিনিস ক্লিয়ার করে দিল। যেরকম হচ্ছে, একটা হচ্ছে কনফিউশনটাকে দূরে রাখতে হবে একদম। টু বি আ সাকসেসফুল পার্সন। এবার সাকসেসের পরিমাপটা কারোর কাছে টাকা দিয়ে হয়, আবার কারোর কাছে সম্মান দিয়ে হয়, হুম। এবং কিন্তু আমি একটা বেসিক সাকসেস পেতে গেলে কিন্তু মেন কনফিউশনকে দূর করতে হবে, একটা সাস্টেনেবিলিটি ভাবে নিজেকে হুম। চালাতে হবে, এবং বিশাল কোনো এক্সপেকটেশন না নিয়ে কয়েক ধৈর্য বছর, ধরতে হবে, একদম খুব কয়েক বছর ইম্পর্টেন্ট। পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে কিছু রেজাল্ট একটা আসতে শুরু রেজাল্ট করবে, আসতে শুরু এবং করবে। সেই রেজাল্ট আসাটাও, আবার আমি ইন্টারাপ্ট করে তোমাকে হ্যাঁ। বলছি, সেই রেজাল্ট আসাটাও কিন্তু এমন নয় যে স্রোতের মতো আসতে থাকবে। না, সেটাও কিন্তু এক্স্যাক্টলি। ভীষণ স্লো প্রসেস। খুবই স্লো প্রসেস। সেই স্লো প্রসেসটাতে ধৈর্য ধরে না রাখলে, আমার পেছনে কিন্তু অনেকে আছে লাইন দিয়ে। ট্রু ট্রু ট্রু। আচ্ছা, আর একটা জিনিস আমি বলবো, তন্ময়ের এতটা জার্নি লাস্ট 12 বছরের, এবং সেই 12 বছরের জার্নিতে ডাউনফলটাই হয়তো অনেকটা, একদম। কিন্তু এই ডাউনটা পেতে পেতেও, মানে এই স্ট্রাগলটা পেতে পেতেও কিছু জীবনের অ্যাচিভমেন্টস হয়েছে। সেই অ্যাচিভমেন্টস গুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের যারা অডিয়েন্স আছে তারা খুব মোটিভেট হবে। যদি সেই ছোট ছোট অ্যাচিভমেন্টস গুলো তুমি যদি একটু আমার বলো। কাছে সবচেয়ে বড় মানে অ্যাচিভমেন্ট যেটা আমার মনে হয়, মানে আমি তো শুধুমাত্র আমার এই কস্টিউমের যে বিজনেসটা, যেটা আমি ড্রেস ডিজাইন করি বা হুম ড্রেস আমি সেলিং করি বা কাস্টমাইজেশন হুম অর্ডারস নিই, সেটা ছাড়াও তো আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে আমি ফটো শুটিং এর জন্য বা বিজ্ঞাপন অ্যাডের জন্য আমি স্টাইলিং করেছি, অ্যাবসলিউটলি। এবং সেটা এখনো করছি। হুম সেটা সিন্স একদম ফার্স্ট ডে থেকে, ফার্স্ট আমার ডে থেকে। কেরিয়ারের হুম ফার্স্ট ডে থেকে। তো সেই জায়গা থেকে আহ, সেই সেই ফিল্ডে হয়তো আমি অনেক ছোট ছোট, অনেক ভালো, অনেক ছোট, অনেক বড় এরকম ব্র্যান্ডের সাথে আমি হুম অ্যাসোসিয়েট হয়ে আমি হয়তো
অনেক কিছু অ্যাচিভ করেছি, কিন্তু আমি আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টস মনে করি আমি যেদিনকে আমার ফার্স্ট স্টোরটা ওপেন করেছিলাম বাগুইহাটিতে, এবং ওকে, আমার সেকেন্ড স্টোরটা ওপেন করলাম কসবাতে, ওকে, এবং ইচ্ছা রয়েছে এই অ্যাচিভমেন্টসটা যেন তোমাদের কন্টিনিউ। আশীর্বাদে কন্টিনিউ হতে থাকে। ওকে, অ্যাবসলিউটলি, আমরা তো জানি যে এগুলো হবেই। এবং তার সাথে সাথে জাস্ট লাস্ট একটা প্রশ্ন তন্ময়ের কাছে, যে এখানে তন্ময়ের মতন মানে আমাদের যারা দেখছে এরকম অনেক ছোট ছোট তন্ময়রা রয়েছে, যারা স্বপ্ন দেখছে যে এরকম একটা স্টোর, এরকম ড্রেস ডিজাইনস, এইরকম একটা বিজনেস মডেল, তাদের কাছে এটা স্বপ্ন। সেই ছোট তন্ময়দের তুমি যদি কিছু বলতে চাও। আহ, আমি যেটুকুনি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তার সাথে সাথে সবাই নিশ্চয়ই এইটুকুনি বুঝতেই পারছো যে যে কোনো কেরিয়ারই সাকসেস পাওয়ার জন্য কিন্তু ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। আর সবার আগে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কি বেসিক পুঁথিগত শিক্ষা, যেটা এখন মানুষ ভাবছে অ্যাবসলিউটলি, যে সেটা না করেই অনেক কিছু এগিয়ে যাওয়া যায়। অ্যাবসলিউটলি, শুধু টেকনিক্যালিটি জানতে হলে কি, যে কোনো জিনিসের ইন্টেন্স টেকনিক্যালিটি যেগুলো আমরা বলি, ভেতরের যে টেকনিক্যাল জিনিসগুলো, সেইগুলো জানতে গেলে কিন্তু সবার আগে একটা প্রপার কোর্স বা প্রপার শিক্ষা কিন্তু দরকার। সেটা অ্যাবসলিউটলি, না হলে কিন্তু ভবিষ্যৎটায় অনেক জায়গায় কি তোমাকে বোকা বানিয়ে লোক চলে যাবে, ট্রু, ট্রু। যেটা যেটা কেউ বোঝে না এখন যেটা কিন্তু, এখন কিন্তু মানে বোঝে না। শর্ট টার্ম মানি হ্যাঁ, কিংবা শর্ট টার্ম সাকসেসের জন্য ভাবে যে না আগে আমি এটাতেই এন্ট্রি করি। একই করে আমি অনেক কিছু ইনকাম করে ফেলবো, হুম, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু পদে পদে গিয়ে ধোকা খাবে, কারণ তারা তো অনেক কিছু জানেই না। জানেই না, রাইট, অ্যাবসলিউটলি। সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক তন্ময়। ইউ। আমি আশা করব আমাদের যারা অডিয়েন্স আছে আমাদের এই পডকাস্টটা তাদের খুব ভালো লাগবে। এবং তোমরা অবশ্যই কমেন্টে লিখো যে তোমাদের পডকাস্টটা কিরকম লাগলো এবং তোমরা আরো কিরকম ধরনের পডকাস্ট দেখতে চাইছো আমাদের চ্যানেলে। আর তন্ময় সমস্ত ডিটেলস আমি আমাদের ডেসক্রিপশনে এবং আমাদের স্ক্রিনেও মেনশন করে দেবো। থ্যাংক ইউ তন্ময়। থ্যাংক ইউ সো মাচ।